আমরা আগের দিন যে জিনিসগুলো পড়েছিলাম সেগুলো যদি একটু জাস্ট রিক্যাপ করি, তাহলে রিক্যাপ করলে দেখা যাবে মোস্টলি পয়েন্টার। তো পয়েন্টারের অনেকগুলো ইম্পর্টেন্ট ইস্যু ছিল। পয়েন্টার যদি ভাবি, তাহলে পয়েন্টারের ইম্পর্টেন্ট ইস্যুস যদি ভাবো, তাহলে পয়েন্টার ইজ নাথিং বাট এগেন আ ভেরিয়েবল which is capable of storing address of some variable। তার মানে যদি বাক্স দিয়ে ভাবি, তাহলে একটা বাক্স যখন আমি কোনো ইন্টিজার টাইপ যদি ধরো, যদি আমি লিখি ইন্ট এ, তাহলে বেসিক্যালি এর খুব একটা গুরুত্ব নেই। তাহলে আমরা এরকম ভাবতে পারি, এর একটা নাম বাক্সের, যার একটা অ্যাড্রেস আছে ধরা যাক 200, এবং আমরা যখন স্ক্যান করি, স্ক্যানে ধরো পার্সেন্টেজ বি অ্যাম্পারসন ধরো এ, তার মানে এ অ্যাড্রেসের মধ্যে ভ্যালুটা দিই, ধরা যাক ভ্যালু দিলাম 3। তাহলে একটা বাক্সের করসপন্ডিং তিনটে জিনিস, একটা হচ্ছে এ, তার নাম যেটা আমরা দিয়েছি, ইউজার দিয়েছে, তার করসপন্ডিং অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে আমার এই ভ্যালুটা স্টোর হয়েছে, এবং যে ভ্যালুটা আমি ইনপুট দেব সেই ভ্যালুটা 3 সেই বাক্সের অ্যাড্রেসের মধ্যে জমা হলো। তো এই হলো বেসিক্যালি মেন বেসিক আইডিয়া। তাহলে এবার যদি প্রশ্ন করি যে আহ, যদি প্রশ্ন করি যে এই যে ভেরিয়েবল হলো, বাক্সের মধ্যে যে ভেরিয়েবল আছে এটা তো ভ্যালু স্টোর করে, তাহলে এমন যদি কোনো ভেরিয়েবল থাকে যে কিনা অ্যাড্রেসও স্টোর করতে পারে, সেটাই হচ্ছে পয়েন্টার। সো পয়েন্টার ইজ নাথিং বাট এগেন আ ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল থাকা মানে তার করসপন্ডিং একটা জিনিস, ধরা যাক এর অ্যাড্রেস হচ্ছে 300, এর একটা কোনো নাম আছে ধরা যাক বি, কিন্তু বি হচ্ছে একটা স্পেশাল টাইপ ভেরিয়েবল হুইচ ইজ কেপেবল অফ স্টোরিং অ্যাড্রেস অফ সাম আদার ভেরিয়েবল। আমি যদি এটাকে এ দিয়েছিলাম যে, স্যার, হুম, স্ক্রিন শেয়ার করছেন? ও আচ্ছা, স্ক্রিন শেয়ার হয়নি না? আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে দিই। যে এবার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি আরেকবার প্রথম থেকে বলি। তাহলে বেসিক্যালি আগের দিন আমরা দেখেছিলাম যে কিছু স্পেশাল টাইপের ভেরিয়েবল এবং নর্মাল ভেরিয়েবল যেগুলো আমরা ডিফাইন করেছিলাম। ধরো একটা আমি ডিফাইন করলাম ইন্ট এ, তাহলে এ হচ্ছে একটা ভেরিয়েবল। কম্পিউটারের কাছে কিন্তু এর কোনো মাহাত্ম্য নেই। আমরা যখন এটাকে স্ক্যান করি, তখন আমরা কি করি, স্ক্যানে পার্সেন্টেজ ডি ধরা যাক অ্যাম্পারসন অ্যাম্পারসন এ, এটা করি। এবার এই যে অ্যাম্পারসন এ, এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি যে ভ্যালুটা স্ক্যান করলে, কিবোর্ডের যে ভ্যালুটা ইনপুট দিলে অ্যাজ ইন্টিজার, সেই ভ্যালুটাকে এর অ্যাড্রেসে রাখো। তাহলে এই যে বললাম বাক্সের করসপন্ডিং দুটো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, একটা হচ্ছে তার অ্যাড্রেস, ধরা যাক এর অ্যাড্রেস হচ্ছে 200, সেই অ্যাড্রেসের মধ্যে আমি রাখলাম 3। তার মানে এই এ নাম, তার অ্যাড্রেস হচ্ছে 200, এবং যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা হচ্ছে 3। তাহলে তিনটে জিনিস, একটা হচ্ছে নাম যেটা ইউজার দেয়, কম্পিউটার সেই নামের এগেনস্টে একটা বাক্স খোলে যেটার একটা অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসের করসপন্ডিং এ সেই অ্যাড্রেসের ভেতরে তার ভ্যালুটা রাখা হয় ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ দ্য ভেরিয়েবল, তার যে ডেটা টাইপ। যদি এটা ক্যার হয় ক্যার, যদি এটা ইন্ট হয় ইন্ট, ফ্লোট হলে ফ্লোট, লং শর্ট যা যা হয়ে থাকে। তাহলে এবার প্রশ্ন হলো যে এইটা তো একটা নর্মাল টাইপের ভেরিয়েবল, আমি যদি এরকম একটা স্পেশাল কাইন্ড অফ ভেরিয়েবল পাই যার নাম দিলাম ধরো বি, যে কিনা উইচ ইজ কেপেবল অফ স্টোরিং দ্য অ্যাড্রেস অফ দিস ভেরিয়েবল, ঠিক আছে, তার মানে যে কিনা এই 200 কে স্টোর করার ক্ষমতা রাখে। তাহলে এটা যেহেতু ভেরিয়েবল ইটসেলফ, এর একটা অ্যাড্রেস থাকবে, ধরা যাক এর অ্যাড্রেস, নিজের অ্যাড্রেস হলো 300, which is storing the address of variable a। তাহলে এই যে ভেরিয়েবল, আর
এ যে ভেরিয়েবল আর বি যে ভেরিয়েবল, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। এটা হচ্ছে একটা নর্মাল সাধারণ যে ভেরিয়েবলের ডেটা টাইপ হয় সেটা, which is capable of either storing some value or some character or floating point etc. বাট বি হচ্ছে এমন একটা ভেরিয়েবল যে কিনা অন্য কোনো ডেটা টাইপ রিলেটেড কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করে। তাহলে এ আর বি এর মধ্যে গঠনগত কিছু পরিবর্তন বা আলাদা রকম চিহ্ন দেওয়া উচিত। সেই জন্য বি কে আমরা ডিনোট করব স্টার অফ বি। খেয়াল করবে আমি বারবার বলছি ডিক্লারেশন স্টেজের স্টার আর পরবর্তী ক্ষেত্রে স্টারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ডিক্লারেশন স্টেজে স্টার মানে হচ্ছে এটা একটা নাথিং বাট আ পয়েন্টার হুইচ ইজ কেপেবল অফ স্টোরিং দ্য অ্যাড্রেস অফ সাম আদার ভেরিয়েবল। তার মানে ইন্ট স্টার বি মানে হচ্ছে এ যে যাকে পয়েন্ট করে আছে সেই ভেরিয়েবলটার নেচার হচ্ছে ইন্টিজার। তার মানে এ বি এর মধ্যে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেস যাকে পয়েন্ট করে আছে সেই পয়েন্টার বা সেই ভ্যালুটা যেটা সেটা মাস্ট বি ইন্টিজার টাইপ, সেই জন্য ইন্ট স্টার বি। এই যদি ক্যারেক্টার হতো তাহলে এখানে তখন হয়ে যেত ক্যার ধরো স্টার সি, তখন হয়তো সি নামের একটা বা ডি নামের ধরো একটা ক্যার অফ ডি নাম দিলাম, ক্যার অফ ডি, তাহলে ডি নামের একটা বাক্স যেটার মধ্যে কোনো ক্যারেক্টার আছে, ধরো যাক জিজ্ঞাসা চিহ্ন একটা ক্যারেক্টার, তাহলে সি হচ্ছে একটা পয়েন্টার হুইচ ইজ কেপেবল অফ স্টোরিং দ্য অ্যাড্রেস অফ দিস ভেরিয়েবল। ধরা যাক এর অ্যাড্রেস হচ্ছে 400 আর এর হচ্ছে 500, তাহলে এর মধ্যে 400 থাকতে পারে। তার মানে এ বেসিক্যালি পয়েন্ট করে আছে একটা ভেরিয়েবল হুইচ কন্টেন্স ক্যারেক্টার, তাহলে এটার নাম তখন হয়ে যাবে ক্যারেক্টার স্টার সি। এবং ডি হচ্ছে যে ভেরিয়েবলের মধ্যে আমি জিজ্ঞাসা চিহ্নটাকে রেখেছি অ্যাজ আ ক্যারেক্টার। তাহলে এই হলো পয়েন্টার রিলেটেড কিছু ইস্যুস, এবং এই পয়েন্টার রিলেটেড ইস্যুস কিন্তু খুব ইম্পর্টেন্ট সি প্রোগ্রামিং এ। পয়েন্টারের সাহায্যে আমরা অনেক কিছু করতে পারি। ফর এক্সাম্পল, যদি কোনো পার্টিকুলার প্লেসে গিয়ে কাজ করতে হয় তাহলে পয়েন্টারের জুড়ি মেলা খুব ভালো। তার মানে আমরা দেখেছিলাম আগের দিন যে যদি আমরা ফাংশনটাকে প্রপারলি ইউজ করি তাহলে কিন্তু ফাংশনটাকে ইউজ করেও আমরা সুন্দরভাবে এই জিনিসগুলো করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা আগের দিন দেখেছিলাম, একটা নতুন খুবই পয়েন্টার দিয়ে আগের দিন আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে ফাংশন ইউজ কিভাবে, মানে সোয়াপ ফাংশনটা আমরা করেছিলাম, সোয়াপ ফাংশন। তো সেটা আজকে আর অত ডিটেলসে যাচ্ছি না, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সোয়াপ ফাংশন। তো ফাংশন আমরা যখন করেছিলাম আমাদের উদ্দেশ্য ছিল সোয়াপ অফ সাম ইন্টিজার টাইপ জিনিস কিছু দেব, ইন্টিজার টাইপ জিনিস দিয়ে আমি যাতে এ ভেরিয়েবল আর বি ভেরিয়েবলের মধ্যে দুটো জিনিসকে যাতে ঘুরিয়ে ফেলতে পারি। এ আর বি এখানে যদি 3 5 থাকে, সোয়াপ ফাংশনটা কল করার পর এরপরে যদি সোয়াপ ফাংশনটা কল করি সোয়াপ অফ এবি, বা এবির বদলে যদি অন্য কিছু দিতে হয়, সেটা আমরা দেখেছিলাম এবি দিয়ে করা যায়নি, তাহলে এর মধ্যে 5 চলে আসবে, বি এর মধ্যে 3 চলে আসবে। এটাই আমার মেন টার্গেট ছিল। এবং আমরা আগের দিন দেখেছিলাম যদি শুধু এইভাবে করতাম, এবির ভ্যালু পাস করাতাম, এটা কাজ করতো না। তার জন্য আমরা দেখেছিলাম এবির বদলে এর অ্যাড্রেস আর বি এর অ্যাড্রেস কে পাঠাতে হতো, তাহলেই সেটা কাজ করে দিত। তার মানে আমি বলছি যে এ যাকে পয়েন্ট করে আছে সেই ভেতরে গিয়ে তোমরা ভ্যালুগুলো চেঞ্জ করো। তার মানে আমি একদম লোকেশনে পৌঁছে সেখানের মধ্যে ভ্যালুগুলো চেঞ্জ করলাম। আদারওয়াইজ আমরা যেটা বলেছিলাম স্কোপ অফ আ ফাংশন, তার মানে একটা ফাংশনের স্কোপ বলতে বোঝায় যে ব্র্যাকেট শুরু আর ব্র্যাকেট সেখানে যা হচ্ছে তার মধ্যে যা যা থাকবে কারিকুরি এর মধ্যেই শেষ, এর মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে আর কোনো ভেরিয়েবলের অস্তিত্ব থাকবে না, এক্সেপ্ট ফর গ্লোবাল ভেরিয়েবলস যেগুলো আমরা অন্যরকম ভাবে ডিফাইন করা হয়। আদারওয়াইজ যে নর্মাল ভেরিয়েবলস যেগুলো ডিক্লেয়ার করা হয় তার সমস্ত জারিজুরি কিন্তু এই সোয়াপের বাইরে শেষ হয়ে গেল, সোয়াপ রিলেটেড যে ভেরিয়েবলস গুলো। ফলে আমরা যখন মেনে সোয়াপটাকে কল করব, যে ভেরিয়েবলের ভ্যালু পাস করব সেই ভ্যালুস গুলো কিন্তু অ্যাকচুয়ালি কাজ করবে না। আমরা আগের দিন দেখেছিলাম সে অন্য জায়গায় গিয়ে কাজ করে, এক্স্যাক্টলি ওখানে কাজ করে না। ফলে আগে যা ছিল তাই রয়ে গিয়েছিল, কিন্তু আমরা যদি লোকেশনে ঢুকে কাজটা করি তাহলে কিন্তু সেই কাজটা করা যায়, এবং সেটাই ছিল মেন উদ্দেশ্য। তো আমরা সোয়াপ ফাংশনটা সেইভাবে ইউজ করেছিলাম। আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ধরা যাক
অ্যাডিশন অফ টু ম্যাট্রিক্সেস করছি। এইটা দিয়ে তুমি ল্যাটিন স্কোয়ার থেকে শুরু করে যে কোনো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যা খুশি করতে পারো। তো আমার উদ্দেশ্য আজকে ফাংশনের মধ্যে দিয়ে কিভাবে অ্যারে কে পাস করাবো। আচ্ছা, এই ঘটনাগুলো বলে রাখি, আমরা ধরো যখন তুমি ফ্যাক্টরাইজেশন করেছিলে বা ফ্যাক্টোরিয়াল ধরো করেছো, ফ্যাক্টোরিয়াল প্রোগ্রামটা যখন করেছিলাম, আমরা ধরো ফ্যাক্টোরিয়াল এন এর একটা ভ্যালু পাঠিয়েছিলাম, এই আউটপুট হিসাবে এন ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আমাকে রিটার্ন করেছিল। এই যেটা পাঠালাম এটাকে বলা হয় কল বাই ভ্যালু। কল বাই ভ্যালু, ঠিক আছে। এই যে ফাংশন, যে মেথডটা, আমি কি করলাম, একটা ভ্যালু পাঠালাম, ভ্যালু পাঠিয়ে তাকে কল করে রিটার্ন যেটা করলো সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়ালের ভ্যালু। তার মানে আমি যে আর্গুমেন্টে যে জিনিসটা পাঠালাম সেটা একটা ভ্যালু পাঠালাম। ওয়্যারএজ আমরা যখন এই যে সোয়াপ বা অন্য কিছু করছি তখন কিন্তু ধরো সোয়াপের মধ্যে কি পাঠিয়েছিলাম, সোয়াপের মধ্যে আমি কিন্তু অ্যাম্পারসন এ অ্যাম্পারসন বি পাঠিয়েছিলাম। এই যে ঘটনাটা ঘটলো একে বলা হয় কল বাই রেফারেন্স। কল বাই রেফারেন্স। তাহলে দু রকম জিনিস হয়, কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স। যখনই তুমি রেফারেন্স মানেই বুঝতে পারছো একটা লোকেশনের অ্যাড্রেস বা ওই ধরনের জিনিস। যখনই আমি কখন কাউকে কিছু পাঠাচ্ছি তখনই আমি ইনস্টেড অফ ভ্যালু আমি তখন অ্যাড্রেস পাঠাচ্ছি। ফলে এই দুটো কনসেপ্টই জানাটা খুব দরকার। এবং কখনো কখনো এমন হতে পারে যে কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স মিক্সড হতে পারে। ফর এক্সাম্পল আমি ধরো দেখতে চাইছি যে তোমার এইটা অ্যাডিশন অফ টু ম্যাট্রিসেস, ধরো আমি অ্যাড ম্যাট, ধরো অ্যাড আন্ডারস্কোর ম্যাট, একটা ম্যাট্রিক্স অ্যাডিশন আমি করতে চাইছি, ঠিক আছে। তাহলে এবার আমাকে একটু চট করে বলো তো যে অ্যাডম্যাড এর ফাংশন দিয়ে আমি ম্যাট্রিক্স করব, ম্যাট্রিক্স অ্যাডিশন করব, তাহলে আমি ইনপুট কি দেব আর আউটপুট হিসাবে ফাংশনটা আমি কি এক্সপেক্ট করব। তাহলে ইনপুট হিসাবে ফাংশনের যে আর্গুমেন্ট আছে এই আর্গুমেন্টের মধ্যে কি কি যাবে এবং আমি আউটপুট হিসাবে কি এক্সপেক্ট করব, ঠিক আছে। চট করে বলো, কেউ একজন মাইক অন করে বলো, বলো কেউ মাইক অন করে একজন। প্রশ্নটা ক্লিয়ার? প্রশ্নটা সবাই বুঝতে পেরেছো? উত্তর কেউ একজন দাও। কেউ একজন দাও, চেষ্টা করো অ্যাটলিস্ট। আচ্ছা তমাস, তুমি একটু বলো দেখি শুনি। প্রশ্নটা বোঝা গেছে যে আমি অ্যাড ম্যাট্রিক্স, স্যার প্রশ্নটা একবার বলুন। আমি ধরো এন বাই এন ইউজার দুটো এন ক্রস এম ম্যাট্রিক্স দিয়েছে, এ আর বি ধরা যাক, ঠিক আছে। হ্যাঁ। আমার উদ্দেশ্য হুম। হচ্ছে এই ম্যাট্রিক্স অ্যাডিশনটা তো করতেই পারবে, মেনের মধ্যে এ আর বি কে ডিফাইন করে এখন ডায়নামিক মেমোরি অ্যালোকেশন করেও করতে পারবে। তো রান টাইমে তুমি হুম। এন ক্রস এন একটা ম্যাট্রিক্স তৈরি করে নেবে, এ আর বি দুটো হুম। ম্যাট্রিক্স, সেখান থেকে ধরা যাক আমি সি ম্যাট্রিক্সে এ প্লাস বি করতে চাইছি। তাহলে হ্যাঁ। দুটো অ্যারের যোগফল হলো। এবার এইটা তো হুম। মেনের মধ্যে করতেই পারি আমি। এবার আমি দেখাতে চাইছি যে মেনের মধ্যে না করে আমি একটা ফাংশন ইউজ করে করতে চাইছি, যে ফাংশনের নাম দিয়েছি অ্যাড ম্যাট্রিক্স। তাহলে আচ্ছা। এর ফাংশনের তো আর্গুমেন্ট থাকবে, সেই আর্গুমেন্টটা কারা কারা যাবে, কি কি ইনফরমেশন আর্গুমেন্টের মধ্যে দিয়ে পাঠাতে হবে। আচ্ছা, তো এর মানে সি এর করেসপন্ডিং এন্ট্রিটা হবে এ এর করেসপন্ডিং এন্ট্রি প্লাস বি এর করেসপন্ডিং এন্ট্রি। তাহলে মানে এর এন্ট্রির জন্য এর যেটা ইন্টিজার এন্ট্রি যদি থাকে আর বি এর হুম যেটা ইন্টিজার এন্ট্রি, হুম তাহলে ইন্ট ইন্ট হবে। হুম। তাহলে ওই ইন্ট দুটোকে যোগ করে সি এর এন্ট্রিটা পাবো। হ্যাঁ, কিন্তু এরা সবাই অ্যারে, কিন্তু খেয়াল করো এটা হচ্ছে এন ক্রস এম সাইজের একটা অ্যারে। তাহলে হুম। আমার এই আর্গুমেন্টে কারা কারা যাওয়া উচিত। আচ্ছা।
অন্য কেউ বলতে পারো চাইলে। প্রশ্নটা ক্লিয়ার সবার কাছে? তাহলে কাদের কাদের যাওয়া উচিত? আচ্ছা খেয়াল করো, আমি যদি একটা গোটা ম্যাট্রিক্স কে পাঠাতে চাই, তার মানে কি হচ্ছে, আমি মেনের মধ্যে ম্যাট্রিক্স গুলোকে তৈরি করলাম, এ আর বিটাকে মেনের মধ্যে তৈরি করছি, তারপর আমি অ্যাড ম্যাট্রিক্সটাকে কল করছি। আচ্ছা প্রোগ্রামটা তাহলে লেখার চেষ্টা করা যায়। আমি একদম ধরো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন দিয়েই করার চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা তাহলে ধরা যাক ইন্ট ইউজারের থেকে টু ডাইমেনশনাল অ্যারে যেহেতু করব, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন এ নেব, বি নেব, আর এ বি ম্যাট্রিক্স গুলো যোগ করার পর পি একটা ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? আচ্ছা এদের সাইজ এন আর এম, এইগুলো ইউজারের থেকে নেব। আর তো কিছু নেওয়ার দরকার নেই, আর আই জে লাগবে রান করানোর জন্য। তাহলে প্রিন্টএফ, স্যার এর আগে একটা কমা পড়ে গেছে। আচ্ছা প্রিন্টএফ এন্টার দ্য অর্ডার অফ দ্য ম্যাট্রিক্সেস। আচ্ছা আমি আর ওই চেক গুলো করছি না, যদি এন এম ধরো এ ম্যাট্রিক্স এর অর্ডারের সঙ্গে বি ম্যাট্রিক্স কম্প্যাটেবল হলো না, তাহলে আর যোগ করা যাবে না, ওইগুলো সিম্পল জিনিস, ওগুলো ইফ এলস দিয়ে ওই চেক গুলো অবশ্যই রাখা উচিত। কিন্তু আমি ধরে নিলাম সবাই ঠিকঠাক ইনপুট দিয়েছো। তাহলে স্ক্যান করব, এনএফ পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্ট এন, হয়ে গেল। আচ্ছা এবার আমি কি করব, এ বি সি তিনটে অ্যারে তৈরি করব অফ সাইজ এন ক্রস এম। খেয়াল করো এগুলো কিন্তু ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হচ্ছে। তাহলে আমার অবশ্যই আগের দিন আমরা করেছিলাম, তাহলে কি লিখবো, এ ইকুয়াল টু, কেউ একজন বলো, ইন্ট ডবল স্টার ম্যালক, তাহলে ধরো যদি এন স্টার সাইজ অফ, এবার কি লিখবো, ইন্ট, লিখবো ইন্ট স্টার। স্টার। তাহলে এটা আগের দিন আমরা দেখিয়েছিলাম, যদি ভুলে যাও একবার ভিডিওটা দেখে নিতে পারো, যে এর করসপন্ডিং একটা ইনটিউটিভ ছবি, এক্স্যাক্টলি ওইভাবে কাজ হয় না, কিন্তু বোঝার সুবিধার জন্য একটা ইনটিউটিভ ছবি আমি দেখিয়েছিলাম। এরপর একটা ফর লুপ করিয়েছিলাম, ফর লুপ আই ইকুয়াল টু 0, আই লেস দ্যান এন, আই প্লাস প্লাস, তাহলে প্রত্যেকটা এআই একটা ম্যাট্রিক্স হয়ে গিয়েছিল, এআই ইকুয়াল টু ফর ইন স্টার লক এম স্টার সাইজ অফ ইন্ট। আর স্টার হবে না, কারণ ইন্ট সাইজের এই স্টেপটা লিখে ফেললাম, সঙ্গে সঙ্গে কি তৈরি হয়ে গেল, আমার এ সাইজের একটা এন ক্রস এম সাইজের একটা অ্যারে তৈরি হয়ে গেল। তাহলে এইটাই যদি আমি তিনবার কপি করি, তুমি একবারও ফর লুপের মধ্যে লিখতে পারতে, জাস্ট আমি আলাদা করে লিখছি। তাহলে এর বদলে বি বসাবো আর সি বসিয়ে দিলেই আমার কাজ শেষ। তাহলে এখানে বি বসালাম, এখানেও বি বসিয়ে দিলাম, আর এখানে সি বসালাম, এখানেও সি বসিয়ে দিলাম। তাহলে দেখো এই তিনটে স্টেপ লেখার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার এন ক্রস এম সাইজের ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ইউজ করে তিনটে অ্যারে তৈরি হয়ে গেল। এরপরই আমি যেরকম টু ডাইমেনশনাল অ্যারেতে ইউজ করি, এক্স্যাক্টলি আমি টু ডাইমেনশনাল অ্যারে হিসেবে ইউজ করব। আচ্ছা এরপর আমি কি চাইবো, এবার আমি চাইবো এ আর বি এর এন্টিটি গুলো ইউজারের থেকে নিতে। তাহলে প্রিন্টএফ enter the entities of the matrix A, ঠিক আছে? তাহলে একটা লুপ চালিয়ে নিতে হবে তোমাকে, তাহলে দুটো ফর লুপ চলবে,
or যেহেতু টু ডাইমেনশন অ্যারে I equal to 0, I less than n, I plus plus, or j equal to 0, j less than m, j plus plus হয়ে গেল। তাহলে তুমি কি করবে, স্ক্যান করবে স্ক্যান এফ পার্সেন্টেজ ডি, সব ইন্টিজার অ্যারেই ধরলাম আমি, 1% এ আই যেতে বসে যাবে। তাহলে এ ম্যাট্রিক্সটা দেখো, একটা লুপ, একটা আই ইন্ডেক্সের জন্য একটা জে ইন্ডেক্সের জন্য করলাম, এবং অ্যাম্পারসেন্ট এ আই জে মানে এ আই জে লোকেশনের যে পজিশন, সেই পজিশনে ও বসে গেল এন্টিটি গুলো। সিমিলারলি আমি যদি এটাই কপি করে দিই, তুমি একবারেও করতে পারতে, তাহলে তোমায় খেয়াল রেখে করতে হতো যে কার মধ্যে কোনটা ঢুকছে। তাহলে এন্টার দ্য এন্টিটিস অফ দ্য ম্যাট্রিক্স বি, অ্যাম্পারসনের এখানে আমি বি বসিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে এ আর বি দুটো রেডি হয়ে গেল। এবার আমি কল করতে চাইছি ম্যাট্রিক্সটা। তাহলে ইন জেনারেল আমি যদি আগে করতাম, আগের যদি মেনের মধ্যেই আমি করতাম অ্যাডিশনের জন্য, তাহলে আবার এই লুপটা চালালেই হয়ে যেত বেসিক্যালি আমার। এই দুটো ফর লুপ চালিয়ে যদি মেনের মধ্যে করতাম, তাহলে আমি জাস্ট এখানে করে দিতাম pi জে আই জে ইকুয়াল টু ai জে প্লাস bi জে, তাহলেই হয়ে যেত। তাহলেই তোমার সিআই যে ম্যাট্রিক্সটা রেডি হয়ে গেল। সিআই যে ম্যাট্রিক্স রেডি হয়ে, এবার আমি লুপ চালিয়ে সিআইজে কে প্রিন্ট করে ফেলতাম। আমি সেটা চাইছি না, আমি জাস্ট একটা সহজ এক্সাম্পলের জন্য এটা দেখাচ্ছি কিভাবে ফাংশন ইউজ করা যায়। আচ্ছা, আমরা এটা একবার রান করিয়েই দেখে নিই কি হচ্ছে। তাহলে printf the addition of two matrices is, ধরো নিউ লাইন দিয়ে তুমি এটাকে প্রিন্ট করাচ্ছ। প্রিন্টটা কিভাবে হবে, আবার এই ফর লুপ লাগবে, scanf এর বদলে printf হয়ে যাবে। তবে এই প্রিন্টএফটা একটু খেয়াল করবে, একটু অন্যভাবে প্রিন্ট হবে, একটা নিউ লাইন দিতে হবে, না হলে ও একই লাইনে প্রিন্ট করে দেবে। এখানে স্ক্যানের বদলে যদি আমি প্রিন্ট করে দিই প্রিন্টএফ, এখানে ধর আমি 3 করলাম, 3 দিই, স্পেস দিলাম, এটা হয়ে গেল সি। ঠিক আছে। আচ্ছা, এইটা যদি দিতাম তাহলে আউটপুট কি আসতো একটু দেখা যাক। তাহলে আমাকে কিন্তু প্রপারলি একটা একটা রো শেষ হয়ে যাওয়ার পর একটা নিউ লাইন ফেলার কথা। তাহলে ব্র্যাকেটটা কোথায় পড়বে, এইগুলো কিন্তু ফর লুপ নিয়ে চর্চা করতে করতে নিজেরাই শিখে যাবে। দেখো, এইখানে যদি আমি জাস্ট এইটা লিখতাম, এখন কি হতো বলতো, একই লাইনে সবকটা প্রিন্ট হতো, মানে এই যে ম্যাট্রিক্স সিটা সেটা কিন্তু একই লাইনে প্রিন্ট হতো। কিন্তু তোমার কি রকম দেখতে ভালো লাগবে, একটা কলম শেষ হয়ে যাওয়ার পর একটা নিউ লাইন আসার কথা। তাহলে আমি যদি ব্র্যাকেটটা এরকম জায়গায় দিতাম, এটা ফর লুপের ব্র্যাকেট আই এর জন্য, এইটা যখন শেষ হয়ে গেল, এই লুপটা যখন শেষ হয়ে গেল, এটা ব্র্যাকেট না দিলেও হতো। তাহলে এই ঘটনাটা ঘটে যাওয়ার পর আমার হওয়া উচিত, পুরো ঘটনাটা শেষ হয়ে গেল, যে যখন ভ্যালুস গুলো শেষ করলো, তারপরে যদি আমি প্রিন্টএফ দিই, প্রিন্টএফ নিউ লাইন, তাহলে কি হলো, পুরো যেটা এক্সস্ট করলো একটা আই এর জন্য, ধরো আই ইকুয়াল টু 0, যে কাজটা শুরু করেছে, যে 0 থেকে এম অব্দি হয়ে গেল, তার মানে একটা রো আই 0, মানে যে এর ভ্যালু গুলো যখনই তুমি এক্সস্ট করবে পরপর চালাবে, তখন কিন্তু বেসিক্যালি ফার্স্ট রোটা প্রিন্ট হলো। প্রিন্ট হওয়ার পর, পুরোটা প্রিন্ট হয়ে যাওয়ার পর তারপর নিউ লাইন আসার কথা। তাহলে জে এর ভ্যালু গুলো বাড়ছে করতে করতে, যখনই জে এর ভ্যালু এম হয়ে যাবে তখন আর লুপের মধ্যে এলো না,
জে এর ভ্যালু এম হয়ে যাওয়া মানে ফার্স্ট রো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাহলে কি হয়, লুপ থেকে বেরিয়ে যেখানে ব্র্যাকেট শেষ হচ্ছে সেখানে চলে আসে, তাহলে একটা নিউ লাইন প্রিন্ট করে দেবে, করে আবার ওপরে চলে যাবে। তাহলে এটা একটু দেখা যাক কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। কম্পাইল করা যাক, কম্পাইলে একটু সমস্যা করেনি। তাহলে এন্টার টু ম্যাট্রিসেস, আমি 2 by 2 দিলাম। এন্টার দ্য অর্ডার, ধরো 2 by 3 দিলাম, 2 by 3 দিলাম। এন্টার দ্য এন্ট্রিজ অফ দ্য ম্যাট্রিক্সেস, ধরো 1 2 3 4 5 6, এটা একটা। এবার এন্ট্রিজ অফ দ্য এন্টিটিস অফ দ্য ম্যাট্রিক্স বি দিয়ে দিলাম, ধরো আবার একই জিনিস দিলাম, 1 2 3 4 5 6। তাহলে এখন প্রিন্ট করলে দেখো ও একটু সরে গেছে, দেখছি কেন সরলো। দেখো 1 2 3 4 5 6 জাস্ট 2 দিয়ে গুণ হয়ে গেছে, কারণ অ্যাডিশন হয়েছে সেই কারণে। আচ্ছা, এবার দেখি ও কেন সরে গিয়ে প্রিন্টটা করলো। কেউ একজন বলো তো কেন সরে গিয়ে প্রিন্ট করলো, সরে গিয়ে কেন প্রিন্ট করলো? কোন জায়গাটায় চেঞ্জ করলে ও সরে গিয়ে প্রিন্ট করতো না? ভালো করে দেখো, এইটুকুনি জায়গার মধ্যেই কিন্তু উত্তরটা আছে। কেউ স্যার একজন, রেজাল্টটা একবার দেখান। এইখানটায় সরে গেছে, হুম। এই দুইটা একটু সরে গেছে, কেন সরেছে, কোন কোন জায়গাটার জন্য সরেছে? ওই স্ল্যাশ এর পরে স্পেস দিয়েছেন কেন? স্ল্যাশ এন এর পর প্লেস, ঠিক। এইটা যদি না দিতাম তাহলে ও কিন্তু নিউ লাইনে গিয়ে প্রথম থেকে শুরু করতো। তাহলে আবার যদি আমি এটাকে কম্পাইল করি, রান করাই, এবং যদি এর এন্ট্রিটি গুলো অর্ডার 2 by 3 নিই, 3 4 5 6 6, দেখো এবার ঠিকঠাক দিয়েছে। আচ্ছা, এখানে দেখো এই যে 3D নিলাম, 3D যদি না নিতাম তাহলে কি হতো? এখানে দেখো প্রিন্ট যখন করেছি 3D নিয়েছি, যদি শুধু ডি করতাম তাহলে কি অসুবিধা হতো বা কি রকম দেখতে হতো বলে তোমাদের মনে হয়? এই যে আউটপুটটা এখন এরকম এসছে, তখন কি রকম আসতো? ওই 4-এর নিচে 10 বললো বা 6-এর নিচের 12টা দেখতে বাজে লাগবে। দেখতে বাজে লাগতো। এখন হওয়ার জন্য এই যে এন্টিটি গুলো নিয়েছি, তিনটে ঘর ওরা প্রিজার্ভ করবে এবং রাইট অ্যালাইনমেন্ট করে রাখবে। ফর এক্সাম্পল, এখন 3Dটা তুলে দিয়েছি, তুলে দিয়ে আমি এখন আবার প্রোগ্রামটা চালাচ্ছি। এবার ধরো আমি জাস্ট, ধরো 3 by 3 3 by 2 করলাম, এবং এন্টিটি গুলো ধরো এরকম 1 2 3 1 2 3 1 2 3, আর ধরো 1 2 3, এক হয়ে যাবে এক। এবার দেখো এটা এসে গেছে রাইট, মানে অ্যালাইনমেন্ট গুলো দেখো বেঁকে গেছে। এইটার নিচে 2 এসছে, কিন্তু এইটার নিচে 6 বেঁকে গেছে, এখন ঠিক এর মতো দেখতে লাগছে না। কিন্তু ওখানে যদি আমি 3D করে মেনশন করে দিতাম, তাহলে প্রত্যেকটার জন্য 3D করে এই 4-এর জন্য তিনটে ঘরও রাখতো, এই 6টাকে একটা সরিয়ে 6, তাহলে 6টা ঠিকঠাক জায়গায় প্রিন্ট হতো। ফলে এই অ্যালাইনমেন্ট গুলো মেনটেন করার জন্য আমি যদি জানি এন্টিটি গুলো 3-এর বেশি হবে না, তাহলে 3 ইজ সাফিসিয়েন্ট। তোমার যদি মনে হয় 5 ডিজিট অব্দি আসতে পারে, মেক ইট 5, ঠিক আছে? তাহলে এত যত দেবে ততগুলো ঘর ওই এন্টিটির জন্য বরাদ্দ থাকবে, পরের এন্টিটিটা 5 ঘরের পর একটা স্পেস দিয়ে শুরু হবে, এই যে স্পেসটা আসছে এখান থেকে। বোঝা গেল? আচ্ছা, এইবার এইটাই আমি চাইছি, আই ওয়ান্ট টু রিকনস্ট্রাক্ট দ্য সেম থিং ইউজিং ফাংশন। তাহলে আমার প্রশ্নটা হলো ফাংশন ইউজ করলে আমি জিনিসটাকে কিভাবে করব। আচ্ছা, এবার ক্লিয়ার তো প্রশ্নটা? এইবার আমি আবার আমার এখানে চলে আসি, যে আমার এই, তাহলে ধরো আমি ইউজ করছি অ্যাড ম্যাট্রিক্স বলে একটা ফাংশন। আমি তাহলে এইখানে ধরো কল করতে চাইছি অ্যাড ম্যাট্রিক্স, আমি আই ডোন্ট ওয়ান্ট দিস টু বি ডান, মানে আমি আর এই জিনিসগুলো চাইছি না। সি অব্দি এইখানে হয়ে গেছে, আমি এই জিনিসটা আর চাইছি না, এটা আমি ফাংশনের মধ্যে করতে চাই। তার মানে এ আর বি দুটো এন্টিটি নিয়ে নিলাম, এবার আমি কল করছি অ্যাড, ধরো ম্যাট্রিক্স।
এই ভেতরে কারা কারা থাকবে বা কি থাকবে সেটা এবার একটু বলার চেষ্টা করো। দেখো এইটা কিন্তু আর আমার থাকবে না, আমি এটা ফাংশনের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব এই পার্টটা, ঠিক আছে? এবং ফাংশন করে অ্যাড করে আমি সেটাকে সি এর মধ্যেই রাখতে চাই। দেখো এখানে সি এর মধ্যে যোগফল এসছে, তাহলে আই ওয়ান্ট দ্য অ্যাডিশন টু বি ডান অর দ্য রেজাল্ট অফ দ্য অ্যাডিশন উইল বি উইদিন দ্য ম্যাট্রিক্স সি। এবার আমাকে বলো এই ম্যাট্রিক্স অ্যাড ম্যাট্রিক্স যে ফাংশনটা লিখলাম, এই ফাংশনের মধ্যে কারা কারা ইনপুট হিসাবে মানে যাবে। বুঝতেই পারছো এ বি নিশ্চয়ই যাবে, এ বি না গেলে আর কাদের যোগ করবে। এবং সি যেহেতু তোমাকে যোগফলটা সি এর মধ্যে তুমি পেতে চাও, তাহলে সি কেও নিশ্চয়ই পাঠাতে হবে। তাহলে প্রশ্ন হলো কিভাবে পাঠাবো, এরা তো একটা গোটা ম্যাট্রিক্স, আগে ভ্যালু পাঠাতে পারতাম। দেখো আগে কি করতাম, আমি ধরো ফ্যাক্টোরিয়াল এন এর যখন দরকার এনটা পাঠিয়ে দিতাম, ফ্যাক্টোরিয়াল ব্র্যাকেটে এন। ধরো অ্যাডিশন অফ টু নাম্বারস চাইছি, তাহলে অ্যাডিশন অফ টু নাম্বারস এর জন্য অ্যাডিশন ধরো একটা ফাংশন দিয়ে এ কমা বি দুটো নাম্বার ভ্যালুস গেল সেখানে। নাও এখানে কি তুমি ভ্যালু পাঠাতে পারবে? ভ্যালু পাঠাতে গেলে তুমি বুঝতে পারছো কতগুলো এলিমেন্ট পাঠাতে হবে, এন ইনটু এম খানা এলিমেন্ট ফর এ ম্যাট্রিক্স যাবে, এন ইনটু এম খানা এলিমেন্টস ফর বি ম্যাট্রিক্স যাবে, এন ইনটু এম খানা এলিমেন্ট ফর সি ম্যাট্রিক্স যাবে। নট অনলি দ্যাট, এই ফাংশনটা যখন তুমি কল করবে, তাহলে যেই ফাংশনটা কল করবে তোমাকে ফাংশন ডিফাইন করতে হবে মেনের বাইরে, এখানে তোমাকে ফাংশনটা ডিফাইন করতে হবে। তাহলে যেই তুমি ফাংশনটা ডিফাইন করে তার মধ্যে ওই ভেরিয়েবলস গুলো পাঠাবে, যদি ভ্যালু হিসাবে পাঠাও, সঙ্গে সঙ্গে কিন্তু ও অন্য জায়গায় একটা বাক্স খুলে সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে থাকবে। কিন্তু তুমি যখনই আবার সি কে প্রিন্ট করবে, সেই সি এর মধ্যে এই অবস্থায় যা হয়ে আছে সেটাই হয়ে যাবে। এই এখন তো জাঙ্ক ভ্যালু আছে ওর মধ্যে, সেই জাঙ্ক ভ্যালু প্রিন্ট হয়ে থাকবে। তাহলে প্রশ্ন হলো আমি কি করতে পারি। এবার অনেকটাই বলে দিলাম, এবার তোমরা একটু বলার চেষ্টা করো যে এখানে আমি কি পাঠালে জিনিসটা আমার ঠিকঠাক হবে। কেউ একজন বলো। কেউ একজন বলো। স্যার এ বি আর সি এর 0 0 পজিশনের অ্যাড্রেসটা পাঠাও। ভেরি গুড। তাহলে এ বি সি ঘরের 0 0 অ্যাড্রেসটা পাঠালে, ঠিক আছে। ফার্স্ট, তাহলে ফার্স্ট অবজারভেশন হলো এনটিটি না পাঠিয়ে, কারণ আমি দেখো ঘরে ঢুকে কাজ করতে হবে আমাকে। আমি খালি বলে দিলে হবে না যে স্যার প্রেসিডেন্ট এআইজে বিআইজে আর এআইজে বিআইজে। এআইজে বিআইজে মানে আইজে গুলো ফাংশনের মধ্যে কিভাবে বুঝবে লোকে? এআইজে বিআইজে গুলো বললে তো আইজে গুলোকেও ভ্যারি করাতে হবে, তাহলে তো তোমাকে ফাংশনের আর্গুমেন্টের মধ্যে একটা ফর লুপ চালাতে হবে, নাহলে ততবার করে পাঠাতে হবে। কিন্তু ততবার করে পাঠিয়ে লাভ হবে কি, কারণ ও অন্য জায়গায় তখন যেই তুমি ভ্যালু পাঠাবে, সঙ্গে সঙ্গে কিন্তু অন্য জায়গায় একটা ভেরিয়েবল খুলে সেইখানে কাজকর্ম হবে। আগের দিন যেমন সোয়াপ ফাংশনটা, সেই জন্য তোমাদের দেখিয়েছিলাম যে তুমি যেই অন্য নাম দিয়ে পাঠাবে, ও কিন্তু আরেকটা অন্য প্লেসে ও নিজের মতো কাজ করবে, সেখানে যোগ বিয়োগ গুণ ভাগটা হয়ে থাকবে। কিন্তু তোমার তো উত্তর চাই। যেটা হয়েছিল যে খাতায় প্রশ্ন দিয়েছি, তুমি ক্যালকুলেটর ইউজ করছো, ক্যালকুলেটারেই উত্তরটা রেখে দিয়ে এসছো, খাতায় আর এন্ট্রিটা করলে না, তাহলে কি জিরোর কম বা বেশি পাবে? পাবে না। এখানেও সেরকম, তোমাকে আমি একটা কাজ করতে দিলাম ফাংশন ইউজ করে, তুমি ফাংশনটা ইউজ করলে, ফাংশনটা কল হলো, কল হয়ে যে ভ্যালুটা এলো, সেই ভ্যালুটা ওইখানেই স্টোর হয়ে রয়ে গেল, মেনের মধ্যে আর তার রিফ্লেকশন এলো না, তাহলে তো তোমার কোনো লাভ হলো না। ফলে তোমাকে ঘরটা বলতে হবে, ঘরের অ্যাড্রেস বলতে হবে। সো তিথি বললে বোধহয়, তিথি যেটা বললে ঠিকই বলেছো যে এ বি, কাকে কাকে পাঠাবে বললে? এ বি আর এ বি আর সি। এ বি আর সি তিনটে ঘরের অ্যাড্রেস তোমাকে পাঠাতে হবে। আচ্ছা, এত অবধি বোঝা গেল যে এ বি সি কে পাঠাতে হবে। আরো কিছু পাঠাতে হবে, কারণ তুমি এ বি সি তিনটে ঘরের অ্যাড্রেস মানে এরকম ভাবতে পারো যে প্রেসিডেন্সিতে আমাদের যে ফ্লোরটায় ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট আছে, সেই ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের প্রথম ঘরের অ্যাড্রেস তুমি দিয়ে দিয়েছো। এবার তুমি কাকে কাকে চিঠি দেবে সেটা যদি তোমার না বলা থাকে, তাহলে তুমি বুঝবে কি করে কোন কোন ঘরে তুমি যাবে? তার মানে শুধু এবিসি পাঠালেই হবে না,
তোমাকে এন আর এম কেও বলে দিতে হবে যে প্রথম ঘরের অ্যাড্রেস এত এবং তুমি রো ওয়াইজ এন খানা যাও বা কলম ওয়াইজ এম খানা যাও, রো ওয়াইজ এন খানা যাও। না বললে তুমি তো দেখো এরপর এই জিনিসটা তো ফর লুপের মধ্যে যে আমি যে যোগটা করেছিলাম আগে, এখানে যে আমি যোগটা লিখেছিলাম, এই জিনিসটা তো তোমার কোথায় হবে? ফাংশনের মধ্যে হবে। ফাংশনের মধ্যে তো তুমি এন আর এম পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এইটাও কিন্তু তোমাকে ফাংশনে কল করে, কল যখন করছো ফাংশনটা, তখন কিন্তু এন আর এম এর ভ্যালুও বলে দিতে হবে। না বললে ও কত দূর গিয়ে এই যোগটা করবে এই আইজের ভ্যালুগুলো, সেগুলো কিন্তু ও বুঝতে পারবে না। তো এটা কিন্তু কাইন্ড অফ তোমাকে অ্যাড্রেসও পাঠাতে হবে, অ্যাট দ্য সেম টাইম এন আর এম এর ভ্যালুও পাঠাতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? এ, শুধু এ লেখা মানে অ্যাড্রেস অফ A00, বি পাঠাতে হবে, সি পাঠাতে হবে, আর এন কমা এম পাঠাতে হবে। এই জায়গাটা কি সবার ক্লিয়ার হলো? কারো অসুবিধা হলে বলো, কারো অসুবিধা হলে বলো। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বোঝার জন্য, যে কি ফাংশনের মধ্যে কি কি ইনফরমেশন তোমাকে দিতে হবে, না হলে তুমি করতে পারবে না। ফাংশনের মধ্যে এ বি সি তিনটে ঘরের অ্যাড্রেস দিলে কিন্তু কাকে চিঠি দিতে হবে সেটা আর বললাম না। মানে ধরো পিওর ম্যাথস যদি ভাবো, পিওর ম্যাথস এর ফ্লোরে এসে তুমি কোন দিকে যাবে বুঝতে পারবে না, মেরিন সায়েন্সের দিকে যাবে না পিওর ম্যাথস এর দিকে যাবে। ধরলাম আমি তুমি পিওর ম্যাথস এর দিকেই যাচ্ছ, সেখানে গিয়ে যদি তুমি চিঠি কাউকে পৌঁছাতে হয়, তার ঘরের নাম্বার যদি না দিয়ে দিই, তুমি কোন কোন ঘরে চিঠিগুলো ফেলবে বুঝতে পারবে না। তোমার এমন হতে পারে যে বললাম যে পিওর ম্যাথসের সবকটা ঘরে দিয়ে আসতে হবে, কিন্তু তুমি কি বাথরুমেও দেবে? নিশ্চয়ই চিঠি দেবে না। তুমি খালি ফ্যাকাল্টিদের রুমে গিয়েই চিঠিটা দেবে। তার মানে তোমাকে কিন্তু কত দূর অবধি তুমি যাবে তার যদি একটা পরিধি না বলে দিই, তুমি কাজ করতে পারবে না। ফলে এন আর এম কেও কিন্তু তোমাকে ইকুয়ালি সেখানে দিতে হবে। ফলে আমি এখন ফাংশনটা যেটা লিখবো তার মধ্যে এন আর এম এর ভ্যালুটাকেও পাস করব। তাহলে এই জিনিসটা এবার ফাংশনের মধ্যে লেখা যাক কি হয়। ঠিক আছে, তাহলে আমার ফাংশনটার নাম হচ্ছে অ্যাড ম্যাট্রিক্স। তাহলে অ্যাড ম্যাট্রিক্স ভয়েড রিটার্ন করে, কিছুই রিটার্ন করে না। অ্যাড ম্যাট্রিক্স, তাহলে ও কি করে? ইন্ট স্টার স্টার একটা 2 ডাইমেনশনাল অ্যারে নেয়, সেটা স্মল এ নাম দিতে পারো, তোমার নাম আমার নাম যা খুশি নাম দিতে পারো, স্টার স্টার বি, স্টার সরি স্টার স্টার সি। আর কি দেবো? ইন্ট এন এম এর বদলে তুমি কে এল ও দিতে পারো, ইন্ট এল। ঠিক আছে, এই কে আর এল গুলো হবে অর্ডার, আর এইগুলো হবে ফার্স্ট ঘরের মানে এ এর ঘরের অ্যাড্রেস, বি এর ঘরের অ্যাড্রেস, সি এর ঘরের অ্যাড্রেস। হয়ে গেল? আচ্ছা, এখানে তোমার কিছু আইজে লাগবে, আই যে, আর কিছু লাগার কথা নয়। এবার তুমি কি করবে? লুপটা চালাবে, লুপটা চালিয়ে এখানে তো সি বলে কেউ নেই, এই জায়গাটা এবার বলো তো কি হবে? এই লাস্ট স্টেপটা বলো, এই ফর লুপটা কিভাবে চেঞ্জ হবে, কেউ একজন বলো। ফর লুপটা কিভাবে লিখবো, কেউ একজন বলো। ফর আই ইকুয়াল টু 0, আই লেস দ্যান কি হবে? লেস দ্যান কে আই প্লাস প্লাস জে 0 আই লেস এল। দ্যান কে হবে। ভেরি গুড। আর এটা স্মল সি হয়ে যাবে, এল হয়ে যাবে। এগুলো সব স্মল এ হয়ে যাবে, এটা হয়ে যাবে স্মল বি। দেখো রিটার্ন 0 করলাম, কিন্তু অ্যাজ এ রেজাল্ট ও কিন্তু অনেকগুলো এন ক্রস এম সাইজের একটা এতগুলো এন্টিটি ও কিন্তু এফেক্ট হিসাবে ও দিয়ে দিল। তাহলে সেভ করলাম। আচ্ছা, আমাকে কিন্তু এইটার একটা ডেটা টাইপ প্রথমে ডিফাইন করা উচিত, যেটা নিয়ম বলে। তাহলে মেনের ওপরে আমি একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম, ভয়েড অ্যাড ম্যাট্রিক্স, যেখানে অ্যাড স্টার, এখানে আর কোনো ভেরিয়েবলের নাম দেওয়া হয় না। এখানে একটা ইন্ট দিতে ভুলে গেছিলাম, নিচে একটা ইন্ট দিতে হবে, আর এখানেও একটা ইন্ট, এখানে এই সেমিকোলন, তাহলে নিচে একটা ইন্ট দিতে ভুলে গেছিলাম, ইন্ট সিস্টার।
ঠিক আছে, দিয়ে এবার এটাকে কম্পাইল করা যায় কি হয় দেখি। কিছু গালিগালাজ দেয়নি। আচ্ছা, আবার দেখা যাক। অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স ধরো 2/3 দিলাম, এন্ট্রি করলাম 1 2 3, সরি এটা 23 হয়ে গেল, যাই হোক 3 2 3। বি ম্যাট্রিক্সও দিলাম 1 23 3 1 2 3। দেখো ও করে দিয়েছে, সব টুয়াইস করে দিয়েছে। তাহলে বোঝা গেল, দেখো ফাংশন ইউজ করে, পয়েন্টার ইউজ করে কিভাবে আমরা অ্যারে পাঠানোর ইকুইভ্যালেন্ট। দেখো জিনিসটা কিন্তু পুরো ভয়েড ছিল, কিন্তু কাইন্ড অফ একদম ঘরে ঢুকে যে জায়গায় কাজটা করার কথা ছিল সেই জায়গাটাতেই কাজ করলাম। বোঝা গেল? তাহলে আমরা একবার প্রোগ্রামটা আরেকবার একটু দেখে নিই যে অ্যাড ম্যাট্রিক্সটা কিভাবে কাজ করলো। তাহলে অ্যাড ম্যাট্রিক্সে কাজ করার জন্য আমি কি করেছিলাম, দেখো অ্যাড্রেস অফ A00 সেইটা সেম অ্যাজ ক্যাপিটাল এ। যদি শুধু ক্যাপিটাল এ লিখি সেই জন্যই দেখবে যে তোমার কোনো অসুবিধা হয় না। ফর এক্সাম্পল আমরা যখন স্ট্রিং এ নিয়ে কাজ করেছিলাম, স্ট্রিং, তখন দেখবে %s, সেখানে কিন্তু অ্যাম্পারসান দিয়ে এন্টিটি নেওয়া হয় না। সেখানে আমরা কি করেছিলাম দেখবে, জাস্ট শুধু একটা ভেরিয়েবল দিয়েছিলাম, কারণ স্ট্রিং ইজ নাথিং বাট অ্যারে অফ ক্যারেক্টার্স। সেখানে তুমি জাস্ট প্রথম ঘরের অ্যাড্রেসে স্টোর করো, সেই জন্য ওখানে %s এরকম লিখতাম না। স্ট্রিং এ আমরা যখন করেছি দেখবে, ধরো স্ক্যান যখন করেছিলাম, স্ক্যানএফ, এগুলো অনেকেই জানো না, মানে সেগুলো একটু কেন এই জিনিসটা করা হয়। অন্য জায়গায় কি করতাম আমরা, অ্যাম্পারসান এ করি বা অ্যাম্পারসান ধরো এস বা অ্যাম্পারসান সি যদি স্ট্রিং এর মধ্যে নিই, যেখানে সিটা আমরা কিন্তু এইখানে সি দিতাম না, মানে অ্যাম্পারসানটা দিতাম না, খালি সি দিতাম। এবার খেয়াল করো, একজন প্রশ্নও করেছিলে, আমি তখন বলেছিলাম যে পরে যখন পয়েন্টার পড়াবো তখন দেখাবো, স্ট্রিং যখন হয় সেটা অ্যাকচুয়ালি অ্যারে অফ ক্যারেক্টার্স। আর এই শুধু অ্যাম্পারসানের বদলে শুধু সি দেওয়া মানে কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা পয়েন্টার, মানে সি হচ্ছে একটা পয়েন্টার, তার মানে সি এর মধ্যে স্টোর করো, তার মানে সি এর মধ্যে কি অ্যাড্রেসে স্টোর করো, তাহলে সির প্রথম ঘরের যে অ্যাড্রেস C0, সেখানে তুমি এই জিনিসটা প্লেস করো। সেই কারণে আমরা কিন্তু ওখানে অ্যাম্পারসান দিতাম না। সো এভরিথিং ইজ ভেরি লজিক্যাল, খালি ঠিক জায়গায় ঠিক জিনিসটাকে তোমাকে তুলে ধরতে হবে, তাহলেই দেখবে যে কোনো কোনো জায়গায় মুখস্থ করার কোনো ব্যাপারই নেই। এভরিথিং ইজ ভেরি লজিক্যাল, খালি আইডিয়াটা যদি ওয়ান্স দ্যাট ইজ ক্লিয়ার, তাহলে তোমার সি প্রোগ্রামিং ইজ ভেরি স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভেরি, মানে কমন সেন্স দিয়ে লেখা। তাহলে তুমি জাস্ট নর্মালি ভাবতে থাকবে, তাহলেই দেখবে অটোমেটিক্যালি সি প্রোগ্রামিংটা এক্সপ্রেসড হয়ে গেছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, তোমাকে লজিকটা ভাবতে হবে। ওয়ান্স দ্য লজিক ইজ ডান, এক্সপ্রেসিং ইন দ্য ল্যাঙ্গুয়েজ সি ইজ নট দ্যাট ডিফিকাল্ট। সেই জন্য আমি বারবার বলি লজিকটা ইজ মোর ইম্পর্টেন্ট দেন সেটাকে কি করে প্রকাশ করবে। তুমি যদি আজকে নতুন কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখো, প্রথম প্রথম হোঁচট খাবেই। তোমার লেখা, মানে আমি যেমন ফ্রেঞ্চ জানি, কিন্তু আমি যদি ফ্রেঞ্চে কথা বলি, ফ্রেঞ্চ লোকেরা খুব একটা ভালো বুঝতে পারে না। তো সেটা তাদের অপরাধ আর কি, আমার কথা বুঝতে পারে না। সেই রকমই যে তুমি প্রথম প্রথম হোঁচট খাবে, কিন্তু আহ বারবার যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে অটোমেটিক্যালি জিনিসটা খুব নর্মাল হয়ে যাচ্ছে। কিন্তু এই লজিক ভাবাটা, সেটা নোবডি ক্যান হেল্প ইউ, সেটা তোমাকে নিজে নিজে করতে হবে। সেগুলোও প্র্যাকটিস, সেই জিনিসগুলো আস্তে আস্তে জানলে, ওয়ান্স ইউ নো দ্য লজিক, দেন এক্সপ্রেসিং দ্য থিংস আর ভেরি ইজি। অনেকেই আন্ডার গ্রাজুয়েটে নিউমেরিক্যাল অ্যানালিসিস এর অনেক জিনিস মুখস্থ করে, মুখস্থ করার কোনো দরকার নেই, তোমাকে ফর্মুলাটা হয়তো মুখস্থ করতে হবে। ধরো নিউটন র্যাপসন বা সিমসন 1/3 রুলের কি আলটিমেট ফর্মুলা আছে, সেটাও যদি কেউ জিওমেট্রিক্যালি বোঝে, অনেকটাই মুখস্থ করতে হয় না। স্টিল যদি ইউ নো দ্য ফর্মুলা, ইফ ইউ নো দ্য প্যাটার্ন, দেন তারপর একটা ফর লুপ ইউজ করে করা, দ্যাটস ভেরি ইজি। কিন্তু লোকে সেটা অর্ধেক সময় দেখি ছেলেপুলেরা মুখস্থ করে আসছে, সেটার কোনো দরকারই নেই। জাস্ট সিম্পলি লজিকটা বোঝো, কি করতে হবে বোঝো, বাকিটা ফর লুপ, হোয়াইল লুপ, এই লুপ গুলো চালানোর কনসেপ্ট গুলো জানলেই হবে। পয়েন্টার ইজ আ নিউ কনসেপ্ট, ফলে তুমি ওখানে অ্যাডিশন মাল্টিপ্লিকেশন নাও ইউ ক্যান ভেরি ইজিলি ডু অল দ্য থিংস। দেখবে আমি এখন আমার যদি অ্যাসাইনমেন্টটা দেখো, যে অনেক কিছুই আমি এবার ফাংশন ইউজ করে করতে বলছি, যেটা হয়তো ধরো অ্যাডিশন অফ টু ম্যাট্রিসেস খুব কম পাগলই পয়েন্টার ইউজ করে করবে,
কিন্তু এইটা দিয়ে বোঝানোটা খুব সহজ হয়ে গেল যে তুমি অ্যারে কিভাবে পাস করবে। নাও ইউ ক্যান অ্যারে পাস দ্য অ্যারে ভেরি ইজিলি, পাস টু ডাইমেনশনাল। ধরো যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলি, তাহলে তুমি ইউজারের থেকে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে নেবে, অ্যাসেন্ডিং বলে একটা ফাংশন লিখবে। জাস্ট যদি এ ম্যাট্রিক্সে তুমি ইনপুট গুলো নাও, জাস্ট পাস দ্য এ ম্যাট্রিক্স অ্যালং উইথ দ্য কতগুলো এলিমেন্ট নিয়েছো সেটা পাঠিয়ে দাও। তুমি যদি চাও বি ম্যাট্রিক্সে আউটপুটটা রিটার্ন করবে, দেন জাস্ট সেন্ড অলসো দ্য বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স এর ডাইমেনশনটাও এ ম্যাট্রিক্স এর মতোই হবে, সো ইউ ডোন্ট হ্যাভ টু সেন্ড দ্য ইনফরমেশন ফর বি অ্যাজ ওয়েল। তাহলে তুমি সেখান থেকে কিন্তু খুব সহজেই কিভাবে যেটা অ্যাসেন্ডিংটা মেনের মধ্যে করেছিলে সেই জিনিসটাই তুমি ফাংশনে কিন্তু খুব সহজেই করে ফেলতে পারছো। তো এই জিনিসগুলো জানাটা খুব দরকার। হয়তো সি প্রোগ্রামিং এর আমি আমার এবার অ্যাকচুয়াল প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আমার যেটা অ্যালটেড ক্লাস, আমাদের হয়তো নেক্সট উইক থেকে মিটিং হয়েছে বা নেক্সট উইক থেকে শুরু হবে, এতদিন আমি নিতে পারছিলাম না ফর্মালি, নাহলে ওটাও হয়তো শুরু করে দিতাম। তো ফলে সি প্রোগ্রামিং এর ক্লাস আমি যতটা করিয়েছি তোমাদের, সেই ক্লাসটা কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড সিলেবাসটা ডেভেলপ করেছি এবং মিনিমাম যতটুকু জানা দরকার সেটা করেছি। আমার যে দেওয়া অ্যাসাইনমেন্টটা, সেই অ্যাসাইনমেন্টটা কিন্তু ওয়েল স্ট্রাকচার্ড, মানে এই অ্যাসাইনমেন্টটা আস্তে আস্তে ডিপের দিকে গেছে। ফলে এবং সেই একই জিনিস দেখবে হয়তো ডিস্টিংক্ট মেবি 50 কি 60 খানা প্রবলেমস আছে, কিন্তু সেটাকেই কখনো বলেছি পয়েন্টার ইউজ করে করো, কখনো বলেছি ফাইল ইউজ করে করো। তো আরেকটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে যে হাউ টু স্টোর দ্য থিংস অর হাউ টু রিড ফ্রম আ ফাইল অর থিং। ফলে আমি আরেকটা ক্লাস হয়তো নেব, যেটা দ্যাট উইল বি দ্য লাস্ট ক্লাস মেবি অফ দিস সেশন। সেখানে আমি আরেকটা ক্লাস নিয়ে তোমাদের ফাইল কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই জিনিসটা শিখিয়ে দেবো। তাহলে একটা মোটামুটি ইন্ট্রোডাক্টরি লেভেলের সি প্রোগ্রাম শেষ হবে। যারা যারা তোমরা আরো ফার্দার পড়ার জন্য ইন্টারেস্টেড হবে, তারা নেক্সট যেটা দেখবে সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। ফর এক্সাম্পল, আমরা যখন অ্যারে পড়েছি, তখন অ্যারের মধ্যে কি হয়েছে যে যে ধরনের অ্যারে ডিফাইন করা হয়, ধরো ইন্ট অ্যারে বা ক্যার বা ফ্লোট যাই হোক না কেন, all the entities within that array are of same data type। তার মানে তুমি এরকম করতে পারবে না একটা অ্যারের মধ্যে কিছুটা ইন্টিজার, কিছুটা ফ্লোট, কিছুটা ক্যারেক্টার রাখতে পারো। কিন্তু অনেক সময় আমাদের দরকার হয় এমন একটা ডেটা টাইপ যাতে কিনা মিক্স টাইপের জিনিসপত্র থাকতে পারে। ফর এক্সাম্পল, ধরো একটা বই, লাইব্রেরির একটা বইকে তুমি একটা সম্পর্কে লিখতে চাইছো। তো যারা লাইব্রেরিতে গেছো তারা দেখেছো লাইব্রেরির বইয়ের একটা নাম থাকে, বইকে সহজে খোঁজার জন্য একটা অ্যাক্সেশন নাম্বার থাকে, বইয়ের অথারের নাম থাকে, কারা পাবলিশার সেটা থাকে, কত পাতা আছে সেটা থাকে, কত এডিশন সেটা থাকে। তো অনেক রকম ইনফরমেশন আছে। ধরো বইয়ের কতগুলো পাতা, দাম, যদি পাতা ভাবো সেটা অবশ্যই ইন্টিজারে আসবে। যদি বইয়ের নাম ভাবো তাহলে সেটা অবশ্যই একটা ক্যারেক্টারে আসবে। যদি বইয়ের অ্যাক্সেশন নাম্বার যদি অনলি ইন্টিজার হয় তাহলেও সেটা ইন্টিজারে আসবে। বইয়ের যদি দাম ভাবো তাহলে সেটা ফ্লোটে আসবে। তাহলে বইটা অ্যাজ এ হোল যদি তোমাকে ডেসক্রাইব করতে হয়, তাহলে বইয়ের এক একটা অ্যাট্রিবিউটের জন্য তোমার এক এক রকম ডেটা টাইপ হতে পারে। কিন্তু যদি আমি ভাবার চেষ্টা করি যে একই অ্যাট্রিবিউটের মধ্যে কিভাবে আমি বইটাকে আনবো, তাহলে যে ডেটা স্ট্রাকচারটাকে ইউজ করা হয় বা যে ডেটা টাইপটাকে ইউজ করা হয় তাকে বলা হয় স্ট্রাকচার। তো এই স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডেটা স্ট্রাকচার। আমরা যখন আহ অনেক রকম ডেটা স্ট্রাকচার হয়, ফর এক্সাম্পল ধরো গ্রাফ একটা খুব সুন্দর একটা ডেটা স্ট্রাকচারের মতো একটা এলিমেন্ট যেটাকে খুব ভালো স্টাডি করা হয়। ফর এক্সাম্পল, ধরো আজকে তোমাকে আহ গুগল ধরো গুগল আজকে যে ম্যাপটা বানায়, ঠিক আছে, ধরো আজ ধরো কোনো একটা ইউনিভার্সিটি, ধরো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে তুমি বালিগঞ্জ সায়েন্স কলেজে যেতে চাইছো। তো আমরা গুগল ম্যাপে সার্চ করি, গুগল ম্যাপে সার্চ করলে তোমাকে অনেকগুলো অল্টারনেটিভ অনেক সময় দেয়, অনেক রকম পাথেই যাওয়া যায়, কিন্তু ও অলমোস্ট অপটিমাল পাথটা নিজে নেয়। ইন টার্মস অফ অনেক রকম হতে পারে, একটা হতে পারে ডিস্টেন্স, আরেকটা হতে পারে টাইম। ধরো ও দেখছে যে এখান থেকে যাওয়ার শর্টেস্ট পাথ এটা, কিন্তু সেটার মধ্যে প্রচুর জ্যাম আছে, তখন ও কি করে একটা অল্টারনেটিভ পাথ নেয়। এই যে অল্টারনেটিভ পাথ, এই পুরো জিনিসটাকে খোঁজার জন্য গ্রাফ থিওরিতে এটা খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন। এটাকে বলা হয় একটা ট্রি এর মতো ধরা হয়, একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার যে উপায়, সেই উপায়গুলোকে অনেকটাই অনেক সময় গ্রাফ দিয়ে
ডিনোট করা হয়, এবং সেই গ্রাফে অনেক সময় সার্চিং, শর্টিং এই ধরনের অ্যালগোরিদম। ফর এক্সাম্পল যদি তুমি ডিকশনারি ভাবো, ফর এক্সাম্পল ধরো তুমি ডিকশনারি ভাবছো, ডিকশনারিকে সঙ্গে গ্রাফের খুব, বিশেষ করে ট্রি এর খুব ভালো সম্পর্ক। ধরো তুমি অভিষেক, ঠিক আছে, অভিষেক নামটা লিখেছো AVISHEK। তো ডিকশনারিতে কি করা হয়, যখন এটা স্টোর করা হয়, এটা এক একটা নোডে স্টোর করা হয়। ধরো এ তে স্টোর করা হলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হলো, যখন তোমরা ধরো অভিষেক আছে আর অভিপ্রিয় আছে, ধরো অভিপ্রিয়, আবার অভিজিৎ আছে, তোমাকে ধরো তিনটে নাম আমি খুঁজতে দিলাম, এটা একটা সার্চিং প্রবলেম, যার প্রথম তিনটেই একই আছে। তুমি এমন করতে পারো পুরোটা পড়ে নিয়ে বুঝলে যে তিনটে ডিফারেন্ট, অথবা মিনিমাম যদি কাজ করতে হয় তাহলে যদি এটাকে তুমি একটা গ্রাফে ইন্টারপ্রেট করো, তাহলে খুব সহজেই বোঝা যায় যে কিভাবে এগোচ্ছে। ধরো প্রত্যেকটা নোডের, ধরো এ থেকে জেড অব্দি তুমি এরকম ভাবে ডিকশনারিতে যা যা ওয়ার্ড আছে সেগুলোকে পরপর তুমি, যেগুলো ধরো এ দিয়ে শুরু, সেই নামগুলো পরপর তুমি লিখে গেছো। আচ্ছা, এ, ভি, তারপরে ধরো আই, এসে এত অবধি তোমার তিনজনের জন্যই একটা কাজেই হয়ে গেল। এরপর আছে তোমার এস আছে, একটায় পি আছে, একটায় জে আছে। তাহলে ডিপেন্ডিং অন ধরো তিনটে জায়গায় চলে যাচ্ছে, ধরো জে, একটায় ধরো এস, আর একটায় হচ্ছে পি। তাহলে এই তিনটে জিনিস, তিনটে অ্যালফাবেট দেখো এক রানে হয়ে গেল। তো ইটস আ ভেরি এফিশিয়েন্ট ওয়ে অফ এক্সপ্লোরিং থিংস। ফলে এইগুলো যখন আমরা ডিকশনারিতে কিছু খুঁজি, যে কম্পিউটারে তোমরা যে ডিকশনারিতে সার্চ করো, অনেক সময় তারা কিন্তু এই ট্রি ডেটা স্ট্রাকচারটাকে ইউজ করে। ফলে অনেক রকম সার্চিং অ্যালগোরিদম আছে, অনেক রকম শর্টিং অ্যালগোরিদম আছে, যেগুলো কিন্তু যারা আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করবে বলে ভাবছো, তাদের ইনিশিয়াল লেভেলে এই ধরনের জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল ধরো আজকে তুমি একটা টিকটক গেম খেলছো, টিকটক গেম মানে হচ্ছে কাটাকুটি, বাংলায় যেটাকে আমরা কাটাকুটি বলি। আচ্ছা, তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেন আইডিয়া হলো যে তোমার ব্রেন যেরকম ভাবে ভাবে, কম্পিউটার প্রোগ্রামিং এ সেই জিনিসটা অটোমেটিক্যালি, যদি কম্পিউটার প্রোগ্রামিং নিজে নিজে ভাবতে পারে যে সে কি করবে, তাকে পুরো প্রোগ্রামটা লিখে দেবে না, কিন্তু স্টিল সে নিজে নিজে ভাবতে পারবে। ধরো কেউ একজন, আমি ধরো একটা প্লেয়ার আর আমি খেলছি কম্পিউটারের সঙ্গে, ধরো আমি এখানে দিলাম, এবার কম্পিউটার তার চাল দেবে। ধরো কম্পিউটার এখানে চাল দিল, তারপরে ধরো আমি আবার এখানে চাল দিলাম, ঠিক আছে। তাহলে এবার কম্পিউটার তো অনেকগুলো জায়গা ফাঁকা আছে, কোথায় কম্পিউটার চাল দেবে? এই যে ভাববে যে কিভাবে হবে এই জিনিসগুলো, এইগুলোর জন্য কিন্তু ট্রি দারুণ ভাবে সাহায্য করে। এবং এই যে কম্পিউটার যে গেম খেলে, সেই ও যে তোমার অপোনেন্ট হিসাবে খেলছে, ও কিন্তু যত ভালো কম্পিউটার হবে, যত ভালো প্রোগ্রাম লেখা থাকবে, ও কিন্তু সেই চালটা অপটিমাল চাল দেওয়ার চেষ্টা করবে, এমন ভাবে চেষ্টা করবে যাতে ও জিততে পারে। তার মানে এখানে তিন রকম কেস হতে পারে, আইদার আমি জিতলাম, ধরো এ জিতলো, অথবা কম্পিউটার জিতলো, অথবা ড্র হলো, ধরো 0 হলো। এর বাইরে আর কিছু হতে পারে না খেলাটা যদি শেষ অবধি যায়। তাহলে ও সবসময় ও চেষ্টা করবে, ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে, এবং সেখানেও কিন্তু এই গ্রাফ গুলো দারুণ ভাবে কাজে লাগে। সো ইন জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কিন্তু সি প্রোগ্রামিং সেইভাবে অতটা করা হয় না, কারণ সি প্রোগ্রামিং কিন্তু প্রচন্ড ফাস্ট ল্যাঙ্গুয়েজ, খুব তাড়াতাড়ি কাজ করে। মানে এখন তোমাদের এই যে প্রোগ্রামগুলো আমরা করছি, তাতে হয়তো বুঝতে পারবে না যে কত সময় বাঁচে সিতে, কিন্তু এই ধরনের কাজগুলো করার জন্য, প্রোগ্রামিং লেখার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় সেটাকে বলা হয় পাইথন। এই পাইথন ল্যাঙ্গুয়েজ কিন্তু এখন খুব জনপ্রিয় হয়েছে ডিউ টু দিস মেশিন লার্নিং অ্যান্ড অল। তো এই পাইথন ল্যাঙ্গুয়েজ ইউজ করে এই প্রোগ্রামিং গুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রোগ্রাম গুলো করা হয়। এবং পাইথনের সুবিধা হচ্ছে প্রচুর লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি গুলোকে ইউজ করলে তোমাকে অনেক প্রোগ্রাম লিখতে হয় না, তোমাকে অটোমেটিক্যালি, ফর এক্সাম্পল এখানে যেমন ধরো প্রিন্টএফ, প্রিন্টএফ কিন্তু একটা ফাংশন ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো তোমাকে কি প্রিন্টএফটা ইউজ করতে হয়েছে? তোমাকে জাস্ট ইউজ করেছো, লিখতে তো হয়নি। সেই জন্য আমরা দেখবে একদম শুরুতেই হ্যাশ ইনক্লুড stdio.h ইনপুট আউটপুট ফাংশনটাকে, হেডার ফাইলটাকে ইনক্লুড করেছি। পাইথনেও সেরকম প্রচুর হেডার ফাইল অলরেডি ডিফাইন্ড আছে
ফলস্বরূপ তোমাকে কিন্তু অনেক প্রোগ্রাম লিখতে হয় না, জাস্ট ওই কোন ফাংশনটা ইউজ করতে হয়। তুমি ধরো প্রিন্টএফ নামই শোনোনি কোনোদিন, তাহলে আর তুমি প্রিন্টএফ ইউজ করবে কি করে? এখানেও সেরকম, পাইথনে প্রচুর ডিফারেন্ট টাইপ অফ ফাংশনস অলরেডি ডিফাইন্ড আছে। সব মনে রাখার কোনো দরকার নেই, নেটে সার্চ করলেই তোমাকে চলে আসবে। আমার শেখানোর তোমাদের মেন উদ্দেশ্য, আমি বারবার আমার স্টুডেন্টদের যেটা বলি, যে উদ্দেশ্য কিন্তু শেখানো, মানে এই নয় যে হাতে ধরে শেখানো, কিন্তু তুমি বিপদে যখন আটকে যাবে, হাউ টু রিকভার ইয়োর সেলফ, মানে তুমি নিজেকে কিভাবে ইনফরমেশন পেয়ে নিজে বাঁচবে, সেইটা শেখাটাই মোর ইম্পর্টেন্ট। সেই জন্য আমি কখনোই স্টুডেন্টদের একেবারে হাতে ধরে 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 শেখাই না, রাদার আমি বলি এইগুলো সার্চ করে দেখো কিভাবে তোমার যখন দরকার হবে। কারণ আমি তোমাকে 100খানা টেকনিক শেখালাম, তোমার 101 নম্বর টেকনিক লাগলো, দেন হোয়াট? তুমি তো আকাশ থেকে পড়বে তখন। কিন্তু যদি নিজে নিজে জানতে পারো যে নেটে সার্চ কিভাবে করতে হয়, কিভাবে করলে তাড়াতাড়ি মোস্ট অপটিমাল সার্চ থেকে তুমি পাবে, সেই ধরনের আইডিয়া গুলো যত বেশি সার্চ করবে তত বেশি কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হবে। হঠাৎ করে প্রথম দিন বসেই একদম তুমি যেটা চাইছো হঠাৎ করে তোমার সামনে চলে আসবে, একেবারেই হবে না। আস্তে আস্তে ইনফরমেশন জানতে জানতে সেটা হবে। পাইথনও সেরকম, যে পাইথনের প্রচুর লাইব্রেরি অ্যাভেলেবেল আছে, তোমার যে লাইব্রেরিটা লাগবে সেইটা যদি গুগলকে তোমার ভাষা দিয়ে বোঝাতে পারো, তাহলে গুগল সঙ্গে সঙ্গে তোমাকে সেই লাইব্রেরির ডিটেলসটা তোমার হাতে দিয়ে দেবে। সেটা ইউজ করো, করতে করতে তোমার সরগর হয়ে যাবে, আপসেই তোমার জিনিসটা মনে থাকবে। ওয়ান্স ইউ নো দ্য আইডিয়া হোয়াট টু ইউজ অ্যান্ড ওয়াই টু ইউজ, দেন থিংস আর ভেরি ইজি। কিন্তু তুমি যদি জানোই না যে এটা এরকম একটা কনসেপ্ট আছে, তাহলে কিন্তু তুমি করতে পারবে না। সেই জন্য আজকের যুগে কিন্তু কিছু জিনিস শেখা ইজ ভেরি ইজি, খালি তোমাকে সময় ধরে একটা পার্টিকুলার জিনিসে মনোনিবেশ করতে হবে। তুমি প্রচুর একসঙ্গে জিনিস শিখবে এটা ভাবলেও করতে পারবে না, এত জিনিস চারিদিকে ছড়িয়ে আছে, মানে প্রচুর শেখার জিনিস আছে। কিন্তু তুমি আগে মনস্থির করো তুমি কি শিখতে চাইছো, সেইটা রিলেটেড জিনিসপত্রগুলো অ্যাকুয়ার করার চেষ্টা করো। এই নয় যে একটুখানি শিখেই ছেড়ে দিলাম। সি প্রোগ্রামিং ও সেরকম, আমি পরের দিন হয়তো আর একটাই ক্লাস নেব, নিয়ে সেখানে ফাইল করব, আর যদি সময় পাই কিছুটা স্ট্রাকচার করাবো, যেখান থেকে অন্তত লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, এই ধরনের কনসেপ্ট গুলো খানিকটা বলবো। দে আর ভেরি ইম্পর্টেন্ট ডেটা স্ট্রাকচার। এই যে ফাংশন ইউজ করো, ফাংশন ইউজ করলে আমরা ধরো ফাংশনে এফ এ কমা বি কমা সি যদি কোনোদিন করে দেখো, ধরো তুমি এই ভ্যালুস গুলো নিজেদের মধ্যে কিভাবে কানেক্টেড, সেই ধরনের জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো বই পড়লে জানতে পারবে, সব আমার পক্ষে ক্লাসে তো বলা সম্ভব নয়। কিন্তু তোমরা এই জিনিসগুলো, বারবার বলি যে সি প্রোগ্রামিং বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে নিজের ইচ্ছে, সেকেন্ড হচ্ছে একটা মেশিন, আর থার্ড হচ্ছে একটা কোনো মেটেরিয়াল, সেটা ইন্টারনেট থেকে হতে পারে, সেটা বই থেকে হতে পারে। শুধু বই পড়ে প্রোগ্রাম মুখস্থ করে বা প্রোগ্রাম বই গল্পের মতো পড়ে কিন্তু লাভ হয় না, সেটাতে খাতাতে রান করবে, মেশিনে রান করবে না। খাতায় রান করানো আর মেশিনে রান করানোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। মেশিনে রান করতে গেলেই দেখবে প্রথম প্রথম তোমার সেমিকোলন, দাঁড়ি, কমা, ফুল স্টপ, হসন্ত এগুলো দিতে ভুলে যাচ্ছ, তখন তোমাকে একটু কম্পাইলার বকাবকি করবে। সেইগুলো করতে করতে আলটিমেটলি অভ্যেস হয়ে যাবে, তখন আপসেই হাত চলে যাবে যে এরপর হ্যাঁ সেমিকোলন বসে, এরপর পরের পর কিছু বসে না, মাঝখানে সেমিকোলন হয়। নাহলে কি হয়, খাতায় বা প্রোগ্রাম রান করালে ওই সেমিকোলন দিলেও রান করবে খাতায়, আর কমা দিলেও রান করবে, বা হসন্ত দিলেও রান করবে। সুতরাং সেগুলো ঠিক বোঝা যায় না আনলেস ইউ হ্যাভ দ্য ফিলিংস হাউ টু এক্স্যাক্টলি রান। এবং এই প্রথম প্রোগ্রাম হাতে চলার পর যে আনন্দ, সেটা অনাবিল আনন্দ আর কি। তো এই জিনিসগুলো আস্তে আস্তে করতে পারো, এবং তোমরা আস্তে আস্তে ভাবতে পারো যে এই কাটাকুটি খেলাগুলো কিভাবে তোমরা সি প্রোগ্রামিং এর মাধ্যমে ভাবতে পারো যে কিভাবে লিখলে প্রত্যেকটা স্টেপ, ধরো তুমি ইউজারকে এরকম একটা জায়গা দিয়ে দিলে, ধরো আমরা যদি ম্যাথামেটিক্যালি ভাবি, এরকম ধরো একটা অ্যারের জায়গা, ইউজার তোমাকে দেবে হচ্ছে একটা পজিশন, ধরো বললো এটাকে যদি অ্যারে দিয়ে ভাবো, তুমি বললে ইউজার এখন 1 1 পজিশনে দেবে, তার মানে 1 1 মানে এখানে ধরো ক্রস দিল, ঠিক আছে। পরের স্টেপে তুমি দেখিয়ে দিলে ইউজার কোনটা দিয়েছে। তারপর হলো তোমার দান, তুমি একটু অঙ্ক টঙ্ক কষে ভাবার চেষ্টা করলে যে হ্যাঁ আমি এইখানে দেবো, এইখানে দেবো। তুমি হচ্ছে মেশিন, এখানে দিলে, দিয়ে ইউজারকে দেখিয়ে দিলে ইউজার এখানে দিয়েছে, এবার ইউজারের চাল। ইউজারকে জিজ্ঞাসা করলে তুমি কোথায় দেবে, ইউজার বললো আমি টুতে দেবো, তাহলে ইউজারের জন্য তুমি টুটা ইনপুট নিয়ে পরের স্টেপে দেখিয়ে দিলে যে ইউজার এখানে দিয়েছে। এরপর তোমার চাল, তুমি অবশ্যই ভালো প্রোগ্রামার না হলে এখানে বসিয়ে দেবে, তখন ইউজার এখানে দিয়ে ইউজার জিতে বেরিয়ে যাবে।
তো এইভাবে ভাবতে পারো। সো অনেক ইন্টারেস্টিং জিনিস কম্পিউটার প্রোগ্রামিং দিয়ে করা যায়। ক্যালকুলেটর ভাবতে পারো কিভাবে বানাবে, বা ধরো তুমি ক্যালেন্ডার কিভাবে বানাবে। ধরো বললাম 1947 সালে 15ই আগস্ট কি বার ছিল, তো এইগুলো কিভাবে বানানো যায় এগুলো একটু নেটে দেখো, নিজে ভাবার চেষ্টা করো, লজিক্যাল আইডিয়া গুলো বিল্ড করো, তাহলেই এই জিনিসগুলো খুব সহজেই করতে পারবে। আচ্ছা, আর কার কার কিছু প্রশ্ন থাকলে একটু বলো, কারো যদি কিছু প্রশ্ন থাকে এখনো অবধি। আচ্ছা, এইটা একটু বই পড়লেই দেখতে পাবে, দেখবে যে অ্যারে ধরো আমরা কি করি, এ আই দিয়ে করি, এ আই জে দিয়ে করি, বা কিছু একটা করি, বা ধরো আমরা যদি 2 ডাইমেনশনাল 1 ডাইমেনশনালি ধরি এ আই দিয়ে করি। whereas আমরা পয়েন্টারে যখন দেখলাম এরকম করলাম, তাহলে এ প্লাস ওয়ান তার যদি স্টার করি, সেটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে? এই যে স্টার ওয়ান, এটা ইজ নাথিং বাট, যদি অ্যারে হিসাবে ভাবো, এ 1 পজিশন। কারণ এ রিপ্রেজেন্ট করে এ 0-র ঘরটাকে বলেছিলাম, তাহলে এ+1 যদি করো, তার আগে যদি স্টার বসাও, এই স্টারটা কিন্তু ডিক্লারেশন স্টেজে নয়, পরবর্তী ক্ষেত্রে। তার মানে এর পরের ঘরটা, এ 0 ঘরের পরের যে ঘর আছে, সে যাকে পয়েন্ট করে আছে সেই ঘরের ভেতরের জিনিসটা তুমি চাইছো। তার মানে বেসিক্যালি নাথিং বাট এ 1 এর মধ্যে যে এন্টিটিটা থাকবে সেটাকেই বোঝাবে। তো এটা মানে কিছু এরিথমেটিক অফ পয়েন্টার্স বলে, সেটা একটু বই পড়লেই বুঝতে পারবে। আচ্ছা বলো, কারো কিছু বক্তব্য থাকলে বলো। কারো কোনো প্রশ্ন, কোনো কোয়ারিজ থাকলে বলতে পারো। তাহলে কারো কিছু নেই বলেই মনে হচ্ছে নাকি? আচ্ছা, ফাইলটা তাহলে আজকেই খানিকটা পড়িয়ে দিই, তাহলে আর আজকেই ক্লাসটা শেষ হয়ে যাবে। আজকে শেষ করবে না পরের দিন শেষ করবে, আরেকদিন? স্যার আরেকদিন শেষ করুন, মানে কিছু কিছু জিনিস ঠিকঠাক করা হয়নি, ওগুলো থেকে প্রশ্ন আসলে সেগুলো নেক্সট দিন করাও যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকদিন হবে। দেখি নেক্সট উইক থেকে হয়তো আমার ক্লাস শুরু করব আমি, মানে ক্লাস 3 এর জন্য, মানে যারা UG 3 আছে তাদের নাম্বার থিওরি, ক্রিপ্টোগ্রাফি, গ্রাফ থিওরি, আর কিছুটা কম্বিনেটরিক্স, এটা আমার দায়িত্ব পড়েছে ওটা পড়ানো। তো সেটাও অনলাইনই ক্লাস হবে আপাতত, যা ঠিক হয়েছে। কালকে মিটিং আছে ফাইনাল, ডেটটা এখনো ফিক্স হয়নি কবে থেকে শুরু হবে। তো সেই অনলাইন ক্লাসে সেটারও রেকর্ডিং থাকবে। তো এনিবডি ইজ ইন্টারেস্টেড ইন নাম্বার থিওরি, প্রিলিমিনারি নাম্বার থিওরি অবশ্যই ওটা। আহ, এবং কিছুটা দেখি আমি যদি ওখানে ওদের সেজ প্রোগ্রামিং কিছুটা শেখাতে পারি, সেটাও করা যাবে। ঠিক আছে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো। স্যার। বলো। হ্যালো। শুনতে পাচ্ছি, বলো। স্যার বলছি ম্যাট্রিক্সের ওই এন্ট্রিগুলো স্পেসের ব্যাপারে একটু মানে প্রশ্ন আছে। বলো। ওই প্রোগ্রামিংটা আপনার লেখা আছে ওই জায়গাটা, ওই অ্যাডিশন। হুম। হ্যাঁ মানে ওখানে যে যে আগে 3D করেছিলেন স্পেসটা, এখন হুম। 5D দিলেন, ওটা হুম। মানে ওই ডিজিটের উপর ডিপেন্ড করে ওটা চেঞ্জ করা না যায় মানে অটোমেটিক না এরকম না, অটোমেটিক প্রোগ্রামিং? করা যায় না, তোমাকে আগে থেকে ভেবে রাখতে হবে যে ম্যাক্সিমাম কত হতে পারে। কিন্তু অন্তত তুমি তো জানো যে ইন্টিজারেরও একটা লিমিট আছে, তুমি নিশ্চয়ই 100-200 করে দেবে না, পার্সেন্টেজ 100D করে লাভ নেই। কারণ 100 ডিজিট অব্দি তুমি ইন্টিজারের মধ্যে এমনিও নিতে পারবে না। তো এটা ডায়নামিক্যালি তুমি চেঞ্জ করতে পারবে না, এটা ফিক্স করে রাখতে হবে আর কি, তোমার আগে থেকে ফিক্স দিয়ে রাখতে হবে। মানে যেটা ফিক্স করে রাখবো ওটাই, মানে ওই ওই প্রোগ্রামটার জন্য ওটাই চলবে? হ্যাঁ, ওটাই চলবে, তুমি একটু বেশি করে রাখতে পারো। সেখানে যদি একটা ঘরও ইউজ হয়, তাহলে ওই একটা ঘর, বাকিটা 5টা ফাঁকা থাকবে। ধরো 6 দিলে, তাহলে একটা ঘর হলো ইউজ হলো, আর বাকি 5টা ঘর ফাঁকা দিয়ে, কিন্তু ওই অ্যালাইনমেন্টটা মেনটেন্ড হবে। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন নেই বলেই মনে হচ্ছে।
থাকলে বলতে পারো। স্যার বলছি স্যার, ওই মানে কিছু কিছু জায়গায় দেখেছি যে মানে ওই বিগ ও স্মল ও ওমেগা এই টাইপের যে টাইম কমপ্লেক্সিটির ব্যাপারগুলো থাকে, হুম। তো মানে সেগুলো কি স্যার ডাটা স্ট্রাকচারের মধ্যে পড়ে, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম? হ্যাঁ, ওগুলো বেসিক্যালি অ্যালগোরিদম অ্যানালিসিসে পড়ে। মানে তুমি একটা অ্যালগোরিদম কতটা ভালো কতটা খারাপ সেটা দেখার উপায় হচ্ছে ওই অ্যানালিসিস অফ অ্যালগোরিদমস। তোমাদের খানিকটা আইডিয়া আমি দিয়েছি যে প্রথম দিনই যখন আমি বলেছিলাম যে অনেকগুলো অ্যালগোরিদম, গোটা পাঁচেক অ্যালগোরিদম পাওয়া গিয়েছিল, তাহলে কোন অ্যালগোরিদমটা সব থেকে ভালো, তো কি করে মেজার করবে, সেটা হচ্ছে নাম্বার অফ স্টেপস দিয়ে মেজার করেছিলাম। এবার এই নাম্বার অফ স্টেপস একটা হতে পারে যে তুমি এক্সাক্ট নাম্বার অফ স্টেপস তুমি খুঁজছো, কিন্তু অনেক প্রোগ্রামের ক্ষেত্রেই এক্সাক্ট নাম্বার অফ স্টেপস মাপাটা খুব কঠিন হয়ে যায়। তখন কি হয়, আমরা একটা অ্যাপ্রক্সিমেট করার চেষ্টা করি। ওই অ্যাপ্রক্সিমেট করার জন্য ওই ধরনের নোটেশনস গুলো ইউজ হয়, বিগ ও, স্মল ও, সো ওমেগা, এই ধরনের জিনিসগুলো ইউজ হয় তখন। তো এটা যদি দেখতে চাও, খানিকটা ইনটিউটিভ আইডিয়া পাবে হচ্ছে আমার যে বইটা আছে সেখানে তুমি ওই বেসিক মডার্ন অ্যালজেব্রা উইথ অ্যাপ্লিকেশনস, ওখানে চ্যাপ্টার 10-এর যে নাম্বার থিওরি সেকশন আছে ওখানে দু পাতার মতো করে আমি ছবি দিয়ে মোটামুটি জিওমেট্রিক্যালি বোঝানোর চেষ্টা করেছি যে এই নোটেশনস গুলোর মানেটা কি আর কি, সেটা কিভাবে কাজে লাগে। সেটা আমি এই নাম্বার থিওরি যে কোর্সটা নেব সেখানে হয়তো খানিকটা ওটাকে এক্সপ্লেন করব। তো জিনিসটা সোজা, মানে কঠিন কিছু নয়। ওটা বেসিক্যালি তোমাকে বোঝানো যে, ফর এক্সাম্পল আমি যদি একটু সিম্পলি বোঝানোর চেষ্টা করি, যে একটা অ্যাপ্রক্সিমেট ধরো একটা প্রোগ্রাম চালাতে তোমার এক্স্যাক্টলি ধরো তুমি আহ, একটা কোনো পার্টিকুলার প্রোগ্রাম এন ইনপুট দিয়েছে, সেই ইনপুটের রেসপেক্টে ধরা যাক তোমার প্রোগ্রামটা চলেছে n² প্লাস 2n প্লাস ধরা যাক 200 বার। তো এই এক্সাক্ট ভ্যালুটা ক্যালকুলেট করা মে নট বি দ্যাট ইজি ফর এভরি প্রবলেম। এইটাকে ডিনোট করা হয় তখন বিগ অফ n²। তার মানে এই যে n² টার্মটা, এন যদি খুব বাড়ে তাহলে দেখো এই টার্মটার যে খুব বেশি সিগনিফিকেন্স থাকবে তা নয়, মোস্টলি এই টার্মটা ডমিনেট করবে। এটা অনেক সময় তোমরা রিয়েল অ্যানালিসিসে লিমিট করার সময় এই জিনিস করেছো। যদি ধরো n² বাই ধরো একটা এন কিছু থাকে, এন ধরো n² প্লাস 2 থাকে, তাহলে আমরা দেখেছি এই যে টু টার্মটাও কিন্তু খুব একটা রোল প্লে করে না লিমিট যদি করতে চাও n টেন্ডস টু ইনফিনিটি। সো বেসিক্যালি n² দিয়ে ভাগ করলেই জিনিসটা বাকিগুলো সব জিরো হয়ে যায়। তো সেইখানে এই নোটেশনটা অ্যাকচুয়ালি বিগ ও দিয়ে ডিনোট করা হয়, যে এইটাকে তখন আমরা জাস্ট n² অর্ডারের বলবো, এইটাকেও আমরা n² অর্ডারের বলবো, কারণ এরা ফর লার্জ এন এই দুটোর মধ্যে অ্যাজ সাচ খুব বেশি ডিফারেন্স নেই। সেই জন্য অ্যাপ্রক্সিমেটলি আমরা এটাকে অর্ডার n² বলেই বলতে পারবো। তো এটা হচ্ছে একটা কাইন্ড অফ অ্যাপ্রক্সিমেশন, যেটা আমাদের এইটুকুনি জানলেই যথেষ্ট যে এর পাওয়ারটা কত। এটা কি অর্ডার অনেক সময় 2n হতে পারে, তাহলে এটা এক্সপোনেনশিয়াল, ওয়্যারাস এটা হলো পলিনোমিয়াল। তো এটা দেখো এনটা চলে গেছে ওপরে, তার মানে এক্সপোনেনশিয়াল একটা গ্রোথ হয়েছে এন এর। আর এইটা দেখো এনটা নিচে আছে, এনটা বাড়ছে কিন্তু n², তার মানে এটা পলিনোমিয়ালি বাড়ছে আর এটা এক্সপোনেনশিয়ালি বাড়ছে। যদি ছবিগুলো আঁকো তাহলে দেখবে এই গ্রোথটা এরকম টাইপের, আর একটা হয়তো খুব স্টেডিলি আস্তে আস্তে বাড়ছে। তাহলে এই ধরনের প্রোগ্রাম যদি হয় আমরা ভালো বলি, এফিশিয়েন্ট বলি, আর এই ধরনের প্রোগ্রামগুলোকে আমরা ইনএফিশিয়েন্ট প্রোগ্রামিং বলি, কারণ এটা করতে অনেক বেশি সময় লাগে, তার মানে বেশি নাম্বার অফ স্টেপস লাগে। বুঝতেই পারছো, এন এর ভ্যালু যদি তুমি ধরো 2 দাও তাহলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 4। এন এর ভ্যালু যদি তুমি 10 দাও তাহলে এটা হবে 100, আর এটা হয়ে যাবে 1024। তাহলে কতটা হিউজ ডিফারেন্স হয়ে গেল। এবার এন এর ভ্যালু যদি 100 দাও তাহলে এটার একটা ভ্যালু হবে আর এইটার ভ্যালু কোথায় চলে যাবে। তো এইটার গ্রোথ এক্সপোনেনশিয়ালি, এটা খুব দ্রুত বাড়ে, whereas এটা একটু আস্তে আস্তে, বেশ আস্তে আস্তে বাড়ে, সেই জন্য এটাকে পলিনোমিয়াল গ্রোথ বলে। আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ। সো আমাদের কম্পিউটার সায়েন্সের রেসপেক্টে যদি ভাবা হয় তাহলে পলিনোমিয়াল গ্রোথ হলো যে সমস্ত এক্সপেরিমেন্ট বা যে সমস্ত অ্যালগোরিদম আছে যাদের গ্রোথ বা যাদের রান টাইম হচ্ছে পলিনোমিয়াল টাইম অফ দ্য ইনপুট। ইনপুট যদি এন হয়, এন এর সাইজ অ্যাকচুয়ালি হয় ইনপুট এন, মানে সাইজ অফ ইনপুট হয় অ্যাকচুয়ালি। তো তার রেসপেক্টে যদি সেটা পলিনোমিয়াল হয় দেন দ্য অ্যালগোরিদম ইজ গুড, বাট
যদি এটা এক্সপোনেনশিয়াল হয় দেন দিস অ্যালগোরিদমস আর কল্ড ব্যাড অ্যালগোরিদমস বা টাইম কনজিউমিং অ্যালগোরিদমস। এটাই হচ্ছে আইডিয়া। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, আর বলছি মানে এই জিনিসগুলো যদি আমরা মেজার করতে পারি, যে স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি, তাহলে আমরা মানে কোনটাকে প্রেফারেন্স দেবো, টাইম বাঁচাবো না স্পেস বাঁচাবো? আপাতত এখনকার যুগে যেহেতু স্পেসটা অনেকটাই তোমার হাতের মধ্যে এসে গেছে, কারণ এখন অনেক টিভিও এখন লোকের কাছে অ্যাভেলেবেল খুব সহজেই, ফলে এখনকার দিনে যেটা করা হয় সেটা হচ্ছে টাইমের দিকেই লোকে বেশি যায়। সো টাইম ইজ মোর ইম্পর্টেন্ট ইন টার্মস অফ অ্যালগোরিদমস।